হাই স্টুডেন্টস, আমি হাউস ইউ অল কিংবা কেমন আছেন প্রশ্নটা জিজ্ঞেস করবো না, কারণ প্রশ্নটা খুব অ্যাবস্ট্রাক্ট ধরনের। তার উপরে এখন চলছে বৈশ্বিক মহামারী। আমি প্রথমে থ্যাঙ্কফুল বান্দরবান ক্যান পাবলিক স্কুল ও কলেজের প্রতি, কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে বান্দরবান ক্যান পাবলিক স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের উজ্জীবিত রাখার জন্য যে মহৎ কাজ হাতে নিয়েছে সেটার সাথে নিজেকে সংযুক্ত করতে পেরে। আমি শাহাদাত হুসাইন, সহকারী শিক্ষক বাংলা, বান্দরবান ক্যান পাবলিক স্কুল ও কলেজ। আমি আমার লেকচারের বিষয় নির্ধারণ করেছি বাংলা সাহিত্য নবম ও দশম শ্রেণী, কবি জীবনানন্দ দাশের বিখ্যাত একটি কবিতা সেদিন এই মাঠ। মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় নোট ডাউন করবো, যারা আমার লেকচারটা শুনবেন বা এখান থেকে কিছু আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করবেন, তারা প্লিজ একটা বই এবং একটা খাতা নিয়ে বসবেন। কারণ বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে এর বাইরে আমি আরো কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে এই তথ্যগুলা আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজ দেয়। বরাবরের মতো আমি দুইটা ভাগে ভাগ করব এই কবিতাটা। প্রথমে কবি পরিচিতি, তারপর মূল কবিতা। আরেকটা বিষয় হলো, আমি যদি নির্ধারিত সময়ের মধ্যে কবি পরিচিতি এবং মূল কবিতার আলোচনা শেষ করতে পারি তাহলে ওকে ফাইন, আর যদি না পারি তাহলে আমি দুইটা ক্লাসে এই কবিতাটা শেষ করব। প্রথমে কবি পরিচিতি। কবি জীবনানন্দ দাশ, জন্ম বরিশালে 1899 সালে, মৃত্যু 1954 সালে। দেখেন, জীবনানন্দর নাম যখন উচ্চারণ করি আমরা তখন একটা বিষয় আমাদের সামনে চলে আসে, সেটা হলো 30-এর দশকে রবীন্দ্র বলয় থেকে বের হওয়ার জন্য যে কজন সাহিত্যিক, যে কজন কবি আন্দোলন করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জীবনানন্দ দাশ। কারণ 1930-এর আগে কবিতা বলতে আমরা শুধু রবি ঠাকুরের কবিতাই বুঝতাম, কেননা তখনকার সময়ে যে কবিতা লিখুক না কেন রবি ঠাকুরের বলয় থেকে তারা বেরিয়ে আসতে পারতেন না। কোনো না কোনোভাবে রবি ঠাকুরের ছাপ তাদের মধ্যে থেকে যেত। এই বিষয়টা লক্ষ্য করে কল্লুল গোষ্ঠী নামে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল, যারা রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে বের করে আনার জন্য সংগ্রাম করেছিলেন। আর তাদের কবিতার মূল বিষয় ছিল পাশ্চাত্য সাহিত্যের মূল উপকরণ যেগুলো আছে সেগুলা গ্রহণ করে দেশীয় যে ঐতিহ্যগুলা, দেশীয় ভাবকে সমন্বয় করে তারা সাহিত্য রচনা করতেন এবং তারা সফল হয়েছিলেন। এক্ষেত্রে পঞ্চপাণ্ডবের ভূমিকা ছিল কিন্তু অন্যতম। প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত এবং জীবনানন্দ দাশ, এদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে বের করে আনার জন্য। আমি জীবনানন্দ সম্পর্কে বলার জন্য কয়েকটা পয়েন্ট নির্ধারণ করেছি। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো মা কুসুম কুমারী দাস। আমরা এপার এবং ওপার বঙ্গে এমন হয়তো কোনো ছাত্রছাত্রী থাকবে না যারা আদর্শ ছেলে কবিতাটি পড়েনি বা শুনেনি। সে বিখ্যাত কবিতা, আমাদের দেশ হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজি বড়া মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই বিখ্যাত কবিতার স্রষ্টা হলেন জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস। কবির ছেলে কবি হবে, সেটাই তো স্বাভাবিক। জীবনানন্দ দাশের কবি হওয়ার পেছনে তার মায়ের অবদান ছিল সবচেয়ে বেশি। জীবনানন্দ দাশ তার মায়ের কবিতা চর্চা দেখে দেখে কিন্তু তিনি পদ্য চর্চা করতেন। জীবনানন্দ দাশের প্রথম কবিতা ছিল বর্ষা আবহন। এটা প্রথম প্রকাশিত হয় 1919 সালে। ব্রাহ্মবাদী নামে একটা পত্রিকা ছিলেন, ওই পত্রিকায়। তারপর থেকে জীবনানন্দ দাশের পথ চলা শুরু। তারপর দেখেন 3 নম্বর পয়েন্ট, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছে 1927 সালে। কিন্তু জীবনানন্দ দাশের যে কবিতা লেখার ঢং, এই কবিতা লেখার ঢঙের কারণে কিন্তু তখনকার সময়ে জীবনানন্দ দাশ মানুষের মধ্যে অতটা পরিচিতি লাভ করতে পারেনি বা অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তার প্রথম কারণ হলো উনি
আধুনিকতার যে বিষয়গুলো এগুলো নিয়ে আসতেন, প্রকৃতি নিয়ে আসতেন, প্রকৃতির সাথে যে আধুনিক নগর চেতনার যে বিষয়গুলো এগুলোকে উনি কম্বিনেশন করতেন, যার কারণে এই কবিতাগুলো অনেকটা সূক্ষ্ম মনে হতো মানুষের কাছে। যার ফলে ওই সময়ে বিশেষ করে জীবনানন্দ দাশ জীবিত থাকার কালে কবি খুব অতটা জনপ্রিয়তা পাননি। তাছাড়া এক্ষেত্রে আরেকটা বিষয় বলবো যে বিশেষ করে বাংলাদেশ সরকার যখন 1999 সালে এই বঙ্গের কথা বলছি, জীবনানন্দ দাশের কবি মানে জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়, তারপর থেকে খুব ভয়ঙ্কর পরিমাণে জীবনানন্দ দাশের কবিতা জনপ্রিয়তা লাভ করতে থাকে। তার আগেও ছিল, তার আগে বলতে যখন 1954 সালে কলকাতার বালিগঞ্জে জীবনানন্দ দাশ মারা যাওয়ার পর থেকেই মোটামুটি বার্নিং ছিল জীবনানন্দ দাশ। তারপর দেখেন 4 নম্বর পয়েন্ট, রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশকে কিন্তু রূপসী বাংলার কবি বলা হয়। তার প্রধান কারণ হলো যে বাংলার ঐতিহ্যময় নিসর্গ, রূপকথা ও পুরাণের চিত্ররূপময় ছিল তার কবিতা। তিনটা বিষয় কিন্তু আবার বলছি আমি, বাংলার ঐতিহ্যময় নিসর্গ, রূপকথা ও পুরাণের কম্বিনেশন ছিল তার কবিতায়। তার কবিতায় বাংলার সহজ সরল যে রূপ, এই রূপটা ফুটে উঠেছিল তার কবিতায়। এই কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। তিনি যে কবি ছিলেন এমনটা নয়, কিন্তু তিনি 5 নম্বর পয়েন্টের কথা বলছি। তিনি কবিতা ছাড়াও ওনার মৃত্যুর পর 14টা উপন্যাস এবং 100টার মতো ছোট গল্প পাওয়া যায়। যদিও উপন্যাস এবং ছোট গল্পগুলো অতটা জনপ্রিয়তা পায়নি যেভাবে তার কবিতাগুলো পেয়েছে। দেখেন 6 নম্বর পয়েন্টে দেখেন, দেশ বিভাগ ও কবির মৃত্যু না আত্মহনন। জীবনানন্দ দাশের জন্ম কিন্তু বরিশালে, এই বঙ্গের বরিশালে, কিন্তু উনি ম্যাট্রিকুলেশন পর্যন্ত বরিশালে পড়াশোনা করেছেন। তারপর আরো অধিকতর পড়াশোনার জন্য তিনি কলকাতায় চলে যান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং ওনার পড়াশোনা শেষ করে ওখানে তিনি অধ্যাপনায় যুক্ত হয়ে যান। তার কিছুকাল পরে ইনি কিন্তু আবার এই বঙ্গে চলে আসেন। এই বঙ্গে চলে আসার পর এখানেও কিছু অধ্যাপনা করেন। তারপর তার জীবনের সবচেয়ে বিষাদময় দিন চলে আসে, সেটা হলো দেশ বিভাগ। দেশ বিভাগের সময় যে হিন্দু অধ্যুষিত ভারতে ওনাকে চলে যেতে হয়, যে দ্বিজাত তথ্য, জিন্নার যে দ্বিজাত তথ্য, এটার কারণে ওনাকে তার নিজের দেশ জন্মভূমি ছেড়ে ভারতে চলে যেতে হয়। আরেকটা কথা এখানে বলতে হয়, কবির মৃত্যু না আত্মহনন। নর্মালি বই পুস্তকে লেখা আছে কবি জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 1954 সালে 14 অক্টোবর, কিন্তু এটা অনেকটা খুব কন্ট্রাডিক্টরি। অনেকেই বলেন যে জীবনানন্দ দাশ স্বাভাবিকভাবে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন নাই, উনি আত্মহত্যা করেছিলেন। কারণ গত 100 বছরে কোনো মানুষ ট্রাম দুর্ঘটনায় মারা যাননি, শুধু জীবনানন্দ দাশ একমাত্র ব্যক্তি যে ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাছাড়া এক্ষেত্রে আমি আমার গুরু, আমার পছন্দের একজন মানুষ, আমার টিচার কবি ময়ূখ চৌধুরীর কথা উল্লেখ করব। কবি ময়ূখ চৌধুরী জীবনানন্দ দাশ নিয়ে গবেষণা করেছেন। উনি ওখানে গিয়েছিলেন, বালিগঞ্জ, যেখানে কলকাতার বালিগঞ্জে যেখানে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনা হয়েছিল, ওখানে গিয়েছিলেন। স্যার আমাদের বিশ্লেষণ করেছেন যে এখানে এমন কোনো অবস্থা ছিল না যে দুর্ঘটনা হয়ে জীবনানন্দ দাশের মৃত্যুবরণ হবে উনি যদি আত্মহত্যা না করে। উনি প্রমাণও করেছেন যে জীবনানন্দ দাশ আত্মহত্যা করেছিলেন। তার উপরে আব্দুল মান্নান সৈয়দ নামে একজন সাহিত্য বোদ্ধা আছেন, উনিও বলেছেন যে জীবনানন্দ দাশ আত্মহত্যা করেছিলেন, যে উনি দুর্ঘটনায় মারা যান নাই। এটা একটা কন্ট্রাডিক্টরি বিষয়। অনেকে প্রমাণ করেন যে উনি আত্মহত্যা করেছেন, আবার অনেকেই প্রমাণ করেন যে উনি আত্মহত্যা করেন নাই, উনি নর্মালি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ওনাদের পক্ষে যুক্তি হলো যে যখন উনি ট্রামের যে রাস্তা থাকে ওটা পার হচ্ছিলেন কাঁধে দুটো ডাব নিয়ে, তো এটা দিয়ে অনেকেই যে বলেন যে উনি স্বাভাবিকভাবে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
7 নম্বর পয়েন্ট দেখেন, বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি উপাধি দিয়েছিলেন, আর অন্যদের শঙ্কর রায় বলেছিলেন শুদ্ধতম কবি। নির্জনতার কবি ছিলেন কিনা জীবনানন্দ দাশ, এই বিষয়ে কিন্তু কবি নিজেই বলেছেন যে উনি নির্জন কবি ছিলেন না। কারণ এক্ষেত্রে আনন্দবাজার পত্রিকা এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিল। আর্টিকেলে বেশ কিছু উদ্ধৃতি দিয়ে উনি আর্টিকেলটায় মানে দেখানো হয়েছে যে নর্মাল জীবনে জীবনানন্দ দাশ কখনো নির্জন কবি ছিল না, নির্জন মানুষ ছিল না। হয়তো কবিতার ক্ষেত্রে উনি নির্জন কবি, কিন্তু মানুষ ক্ষেত্রে উনি কখনো নির্জন ছিলেন না। কেননা এক্ষেত্রে আমি কয়েকটা ঘটনা মেনশন করা যায়, কয়েকটা ঘটনা বলতে পারি। ওনার ছোট ভাই ছিলেন আশোক আনন্দ। দিল্লিতে একদিন আশোক আনন্দ তখন কবি থাকতেন দিল্লিতে, অনেক মেহমান আসছিলেন ওনাদের বাসায়। তো কবির ভাই একদিন কবিকে বলছিলেন যে ওয়াশরুম খালি আছে কিনা, ওয়াশরুমে যাইতে পারবে কিনা। কিন্তু কবি জীবনানন্দ দাশ মজা করে বলেছিলেন যে দিল্লির মসনদ কি কখনো খালি থাকে। মানে যে হাস্যরসের বিষয়গুলো কিন্তু কবি জীবনানন্দ দাশের মধ্যে ছিল। আর তাছাড়া ওনার স্ত্রী আনন্দবাজার পত্রিকায় একটা সাক্ষাৎকারে বলছেন যে উনি কখনো চুপচাপ মানুষ ছিলেন না, আড্ডাবাজ ছিলেন। অনেকে আসতেন ওনার বাড়িতে আড্ডা দেওয়ার জন্য এবং অনেক রাত অব্দি আড্ডা দিতেন তারা। আর একটা বিষয় হলো, ওনার খুব কাছের একজন বন্ধু সুবোধ রায়কে একটা চিঠিতে কবি জীবনানন্দ দাশ বলছেন যে আমি যখন রাস্তায় হাঁটি তখন সুন্দরী মেয়েদের নিয়ে আমি খুব উচ্ছ্বাস ফিল করি বা ওদের সাথে কথোপকথন করি, নানা বিষয় নিয়ে কথা বলি। তার প্রধান কারণ হলো আমার টাকমাথা। দেখেন এখানে ওনার টাকমাথা নিয়েও উনি মানে ঠাট্টা ছলে বন্ধুকে বলছেন। আচ্ছা হ্যাঁ, আমি সময় বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আজকের মতো শেষ করছি কবি পরিচিতি দিয়ে। নেক্সট যেটা ক্লাস হবে ওখানে আমি কবিতার মূল যে আলোচনা ওটাই করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।